আমরা এখন ঢাকা বোর্ড 2024-এর এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। আমাদের এই সৃজনশীলটির উদ্দীপকে বলা হয়েছে f of x, y, z equal to 1/8x³ plus 1/27y³ plus 1/64z³ এরপরে q of x equal to x³ minus 64x। এটা হচ্ছে উদ্দীপক। আমাদের উদ্দীপকে এই দুইটা তথ্য দেওয়া। এবার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নতে জিজ্ঞাসা করছে f of x equal to √x-4 হলে f ইনভার্স -3 এর মান নির্ণয় করো। আপনারা সবাই জানেন যেহেতু এখানে f ইনভার্স বলছে তার মানে বিপরীত ফাংশনের কথা বলা হচ্ছে। তাহলে এখানে যেই ফাংশনটা দেওয়া আমরা করব কি এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন বের করার পর সেখানে আমরা -3 বসাবো, দেখব রেজাল্ট কত বের হয়। কথাটা একটু আবার বুঝাই। এখানে f of x equal to √x-4 দেওয়া আছে। f of x equal to √x-4। আচ্ছা আমাকে যদি বলতো f of 3 বের করো, এই যে এখানে 3 বলছে, এই যে 3 -3 বলছে। আচ্ছা আমরা তাহলে এখানে -3 বসাই। f of -3 বের করো। তখন আমরা কি করতাম? আমরা করতাম কি x এর পরিবর্তে -3, তাহলে আমরা এখানে x এর পরিবর্তে -3 বসাইতাম। এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে কাজ। কিন্তু আমাদের কিন্তু এটা বের করতে বলে নাই, আমাদেরকে বলছে f ইনভার্স -3 নির্ণয় করো। তাহলে f ইনভার্স -3 নির্ণয় করতে হইলে আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে f ইনভার্স x বের করতে হবে। আগে এটা করতে হবে যে আমার অঙ্কতে তো এটা একটা ফাংশন দেওয়া f of x equal to √x-4। আমরা f of x থেকে f ইনভার্স x অর্থাৎ বিপরীত ফাংশন আগে বের করব। বের করার পর সেখানে x এর জায়গায় আমরা -3 বসানোর ব্যবস্থা করব। এটা হচ্ছে আমাদের এখানের কাজ। তাহলে ধাপগুলো বললাম, চলুন আমরা এখন কাজটা শুরু করে দিই। সেটা হচ্ছে আমাদের এখানে যেই প্রশ্নটা দেওয়া ক নাম্বার প্রশ্ন f of x equal to √x-4 হলে f ইনভার্স -3 এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে f of x এই ফাংশনটার বিপরীত ফাংশনটা আগে বের করি, তারপর সেখানে -3 বসায় রেজাল্টটা বের করব। চলেন তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই। আমরা এখানে আমাদের লিখব 1 নং এর সমাধান ক। আমরা লিখব দেওয়া আছে f of x equal to √x-4। এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। এই জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে যে আমরা একটা y নিয়ে আসবো অঙ্কের মধ্যে। ধরি y equal to f of x equal to √x-4। আশা করি আপনারা সবাই ইতিমধ্যে বিপরীত ফাংশন বের করার সিস্টেমটা সবার জানা আছে ইনশাআল্লাহ। আমরা লিখব ধরি y equal to এই পুরো ফাংশনটা f of x equal to √x-4। হ্যাঁ এখানে আচ্ছা এখানে তারা ছোট হাতের f ব্যবহার করছে, আমরা তো ছোট হাতের f ব্যবহার করে দিই, কোনো সমস্যা নাই। আচ্ছা ধরি y equal to f of x equal to √x-4। এখন আমরা যেই কাজটা করব y এর সাথে f of x এর সম্পর্ক তৈরি করব, y এর সাথে √x-4 এর সম্পর্ক তৈরি করব। তাহলে চলেন আমরা সম্পর্কটা তৈরি করি। এখানে y এর সাথে f of x এর সম্পর্কটা আগে তৈরি করি। আমরা লিখতে পারি অতএব f ইনভার্স y equal to x, f ইনভার্স y equal to x, এটা আমরা লিখতে পারি। আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে y এর সাথে এটার সম্পর্ক করব, y এর সাথে এটার সম্পর্ক করব, ঠিক আছে বুঝলাম। মূল টার্গেটটা থাকবে সম্পর্ক যখন তৈরি করতে যাব আমরা x কে একা রাখবো, x কে একা রাখবো, এটা থাকবে আমাদের মূল উদ্দেশ্য যে x কে একা রাখবো। সম্পর্ক করব কার সাথে? y এর সাথে f of x এর সম্পর্ক তৈরি করব। সম্পর্ক তৈরি করতে গিয়ে x কে একা রাখবো, বাকি সবাই একপাশে। y এর সাথে এইটার সম্পর্ক করব, সম্পর্ক করতে গিয়ে x কে একা রাখবো, বাকি সবকে একপাশে রাখবো। এটা আমাদের যেন মনে থাকে। আরেকটা কথা এখনই ক্লিয়ার করে ফেলি, তাহলে আপনাদের সামনের অঙ্কগুলো যখন আপনারা করবেন তখন আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে x আছে চলক হিসাবে, এই জন্য আমি বলতেছি x কে একা রাখবো। যদি এখানে চলক হিসাবে a থাকতো তাহলে আমি বলতাম a কে একা রাখবো। যদি এখানে চলক হিসাবে c থাকতো
আমি তাহলে সিকে একা রাখতাম, অর্থাৎ আমার ফাংশনটার মধ্যে চলক হিসাবে যেটা আছে তাকে একা রাখবো। ওয়াইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে চলকটাকে একা রাখার ব্যবস্থা করব। আমার এই অঙ্কে চলক হিসাবে এক্স আছে, এই জন্য আমরা এক্সকে একা রাখার ব্যবস্থা করতেছি। আচ্ছা, তো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স। কারো কারো মনে প্রশ্ন আসবে, স্যার এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে করে তৈরি হলো একটু যদি বুঝাই দেন। আসেন, আমরা এখানে আমাদের যেই বিষয়টা বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, সেখান থেকে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স কীভাবে হয় এটা এমনি রাফ হিসাবে দেখাচ্ছে। হ্যাঁ, রাফ হিসাবে দেখাচ্ছি, এটা খাতায় লেখার দরকার নাই। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, আমরা দেখতেছি এই এফটা এখানে গুণ আকারে আছে, তাহলে এই এফটা যদি এই সাইডে আসে তাহলে ভাগ হয়ে যাবে ওয়াই ডিভাইডেড বাই এফ, তাই তো? এফটা ওই সাইডে গুণ ছিল, এই সাইডে এসে ভাগ হয়ে গেছে। পরবর্তী লাইনে আচ্ছা, ভাগটা উল্টায় যদি গুণ হয় তাহলে এই এফটাকে উল্টায় যাবে না? ভাগ যেহেতু উল্টায় গুণ হয়েছে তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে না, তাহলে হবে 1/f ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এইটাকেই, এই যে 1/f আপনারা সবাই কম বেশি জানেন, এই যে 1/f তাকে কিন্তু লেখা যায় f টু দি পাওয়ার -1, অর্থাৎ f ইনভার্স বলা যায়। কারণ আপনারা জানেন 1/a আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -1, 1/b আমরা লিখতে পারি b টু দি পাওয়ার -1, বলতে পারি না? পারি না? পারি। তাহলে ওই রকমভাবেই আমরা এখানের মধ্যে 1/f তার পরিবর্তে লিখলাম f টু দি পাওয়ার -1 ইকুয়াল টু এক্স। এইটাকে যদি এখন একটু সুন্দর করে সাজাই লিখি, এই যে f টু দি পাওয়ার -1 অর্থাৎ f ইনভার্স যেটা, আর পাশে ব্র্যাকেট দিয়ে ওয়াইটাকে ভিতরে লিখলাম, এই যে মাঝখানে গুণ আকারে আছে কিন্তু, ইকুয়াল টু এক্স। তো এই যে এই কাজটা আমরা সংক্ষেপে এখানের মধ্যে বলতে পারি যে এই এফটা এখানে গুণ, এই সাইডে আসলে হবে ভাগ, ভাগ হওয়ার পরে এটা উল্টায় গেলে এফ ইনভার্স, সংক্ষেপে তাড়াতাড়ি করে। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝলেন। তাহলে আমরা অলরেডি ওয়াইয়ের সাথে এটার সম্পর্ক করছি, ওয়াইয়ের সাথে এটার সম্পর্ক করলাম, আমরা চলকটাকে একা রাখার ব্যবস্থা করলাম। এবার ওয়াইয়ের সাথে এইটার সম্পর্ক তৈরি করব। চলেন, তাহলে আমরা এখন লিখব আবার y ইকুয়াল টু √x - 4। আমাদের উদ্দেশ্য থাকবে এক্সকে একা রাখা। উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করলে এই রুটটা উঠে যাবে, উভয় পক্ষকে বর্গ করলে রুটটা উঠে যাবে। পাশে লিখে দিই বর্গ করে। এবার আমরা যদি -4কে এই সাইডে নিয়ে আসি তাহলে +4 ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এখানে দেখতেছি যে এক্স একা হয়ে গেছে, কিন্তু এক্স একা হয়ে গেছে। এই যে এক্সটা একা হয়ে গেল, আমি কি এই এক্সের পরিবর্তে লিখতে পারি এফ ইনভার্স ওয়াই লিখতে পারি? একটু চিন্তা করেন সবাই। আমরা এই এক্সের পরিবর্তে এফ ইনভার্স ওয়াই লিখলাম, জাস্ট এই এক্সের পরিবর্তে এফ ইনভার্স ওয়াই আমরা লিখলাম। এই যে দেখেন উপরে আমরা লিখছিলাম এক্স মানে হলো এফ ইনভার্স ওয়াই, তাহলে এক্সের পরিবর্তে এটা লেখা যায়। তাহলে আমরা এক্সের পরিবর্তে এটাকে লিখলাম। আচ্ছা, ঠিক আছে, পাশে লিখে দিতে পারি যেহেতু এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। পরবর্তী লাইনে যাই, এফ ইনভার্স ওয়াই। আচ্ছা, ওয়াইয়ের জায়গাতে যদি আমি এক্স বসাই, এফ ইনভার্স ওয়াই, এখন আমি এই যে এখানে চলক হিসাবে ওয়াই আছে, ওয়াইয়ের জায়গাতে যদি আমি এক্স বসাই তাহলে এখানে ওয়াইয়ের জায়গাতে এক্স বসাবো। একটু ভালো করে বুঝেন, কিন্তু একটু ভালো করে খেয়াল করেন। এফ ইনভার্স ওয়াই, আচ্ছা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 4। তাহলে আমি যদি এখানের মধ্যে বলি এফ ইনভার্স 5, তাহলে আপনি কি করবেন? ওয়াইয়ের জায়গাতে আমি 5 লিখছি, ওয়াইয়ের জায়গাতে আমি 5 লিখছি, তাহলে এখানেও ওয়াইয়ের জায়গাতে 5 বসাই দিব না আমরা? বলেন হ্যাঁ, ওয়াইয়ের জায়গাতে 5 বসাই দিব। একই রকমভাবে আমি ওয়াইয়ের জায়গাতে এক্স লিখছি, বলবেন কেন? কেন? তার কারণ হলো আমাদের অঙ্কের শুরুতেই ছিল এফ অফ এক্স ইকুয়াল টু √x - 4। আমাদের উদ্দেশ্য ছিল এফ ইনভার্স এক্স বের করা, এফ ইনভার্স এক্স বের করা। এটা যখন বের করব, এর পরের লাইনে গিয়ে এফ ইনভার্স
-3 বের করব। অর্থাৎ প্রত্যেকটা জিনিস একটা ধাপ আছে, তাই না? আমাদেরকে ধাপে ধাপে সামনের দিকে আগাইতে হয়। প্রথমে এটা দেওয়া ছিল, সেখান থেকে কাজকর্ম করে আমরা f ইনভার্স x বের করব। সেখান থেকে আমরা f ইনভার্স -3 বের করব, ধাপগুলো। তাইলে f ইনভার্স y বের হয়ে গেছে। আমি এখন y এর বদলে x লিখলাম, তাহলে y এর বদলে x। পরবর্তী লাইনে আমি এখন লিখতে পারি যে x এর জায়গায় -3, তাহলে -3 স্কোয়ার প্লাস 4। তাহলে দেখি রেজাল্ট কত আসে, 9 + 4 = 13। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এই যে দেখেন সবাই, f ইনভার্স -3 = 13। আমাদের প্রশ্নে বলছিল f of x = √x - 4 হলে f ইনভার্স -3 এর মান নির্ণয় করো। যেহেতু এখানে বিপরীত ফাংশনের কথা উল্লেখ করছে, এই জন্য আমাদেরকে এই লম্বা কাজটা করতে হয়েছে যে আগে বিপরীত ফাংশন রেডি করো, আগে বিপরীত ফাংশন রেডি করো, তারপরে বাকি কাজ। তাহলে আমরা সেই কাজটা করে ফেললাম। আপনাদের জন্য একটু সাজাই দিকে দিই। এই যে আপনারা এখন সম্পূর্ণ অঙ্কটা একবারে দেখতে পাচ্ছেন, পুরো অঙ্কটা। তাহলে আশা করি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পারছেন। বিপরীত ফাংশন বললে y এর সাথে দুইবার সম্পর্ক তৈরি করব, দুইবার y এর সাথে এটার সম্পর্ক, y এর সাথে এটার সম্পর্ক তৈরি করতে গিয়ে চলকটাকে একা রাখবো। আমার অঙ্কে যেটা চলকটাকে একা রাখবো। এখানে চলক হিসাবে x আছে, এই জন্য আমি x-কে একা রাখছি, ঠিক আছে? এখানের মধ্যে কিন্তু আমি x-কে একা রাখছি, এই যে খেয়াল করছেন সবাই, আমি x-কে একা রাখছি। এরপরে বিপরীত ফাংশন তৈরি হয়ে গেছে, রেজাল্ট বের হয়ে গেছে। তাহলে আমাদের এই ক নাম্বার অঙ্কটা শেষ। এবার আমরা খ নাম্বার অঙ্কতে চলে যাই। চলেন খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে, যদি f of x, y, z = 3/24 xyz হয়, তাহলে প্রমাণ করো যে 6yz + 4zx + 3xy = 0 অথবা 2x = 3y = 4z। এই জিনিসগুলো কি মুখস্থ? না, এই জিনিসগুলো মুখস্থ না। আপনি অঙ্কের সিস্টেম অনুযায়ী অঙ্কটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবেন, চলতে থাকবেন, এক পর্যায়ে দেখবেন রেজাল্ট বের হয়ে যাবে, যে আমার প্রশ্নে যেটা জানতে চাইছে এটা বের হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমাদের এখানে কি দেওয়া, একটা তথ্য দেওয়া, f of x, y, z = 3/24 xyz। খেয়াল করেন উদ্দীপকেও কিন্তু একটা তথ্য দেওয়া ছিল। উদ্দীপকে বলা ছিল f of x, y, z = 1/8x³ + 1/27y³ + 1/64z³। এটা একটা তথ্য, f of x, y, z। এই f of x, y, z এর আরও একটা তথ্য এবার প্রশ্নতে দেওয়া, যে f of x, y, z = 3/24 xyz। তাহলে এইটার মান হলো এটা, আবার এটারই মান হলো এটা। তাহলে আমি পরস্পর সমান বলতে পারি না? বলেন, পরস্পর সমান বলতে পারি না? হ্যাঁ, আমরা পরস্পর সমান বলতে পারি। এই যে = 3/24 xyz, আমরা এটা বলতে পারি। 3/24 xyz আমরা এটা বলতে পারি। এখন আমাদেরকে বলছে প্রমাণ করো এইটা সমান 0 অথবা 2x = 3y = 4z। চলেন আমরা অঙ্কটা আরম্ভ করে দিই। আচ্ছা, এখন এটার আমি লিখে করাবো না। ক নাম্বারটা আপনাদেরকে যে বিপরীত ফাংশনটা লিখে করাইছি, বুঝাই দিলাম। এখন এখান থেকে বুঝাই দিই। হ্যাঁ, আমাদের ইজি হায়ার ম্যাথ বই, সেখান থেকে আমরা এই যে সমাধানটা আপনাদেরকে দেখাচ্ছি। তো খ নাম্বার যেই প্রশ্নটা, তার সমাধান আমরা উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল সেটা আগে লিখলাম, এরপরে প্রশ্নতে যেই তথ্যটা দেওয়া ছিল সেটা লিখলাম। তাহলে আমরা বলতেই পারি যে এই তথ্য আর এই তথ্য তারা পরস্পর সমান। তাহলে আমরা তাদেরকে সমান চিহ্ন দিলাম, এই যে সমান চিহ্ন, হ্যাঁ সমান চিহ্ন দিলাম, এটা সমান এইটা। আচ্ছা, ডান পক্ষের 3/24 xyz তাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, এখানে আছে প্লাস, তাহলে বাম পক্ষে আসলে কি হবে? মাইনাস, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে আমরা লিখলাম এইটাকে বাম পক্ষে নিয়ে আসলাম মাইনাস। তো এখানে দেখেন এই যে লাইনটা লিখলো, এই যে লাইনটা লিখা হলো, এই লাইনটা এইভাবে করে যে লিখে ফেললো, এটা কিভাবে করে হইল? এখানের মধ্যে তারা ডাইরেক্ট এখানে লেখা হয়েছে। আমরা এখানে কিন্তু এটা আরও ভাঙতে পারি, এটা আমরা আরও ভাঙতে পারি, যে এটা আমরা এখন বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এটাকে আমরা আরও ভাঙতে পারি। সেটা কি আপনাদেরকে একটু দেখাই, জিনিসটা লিখে দেখাই। প্রথম যেই লাইনটা সেটাকে আগে লিখি,
প্রথম লাইনটাকে আগে লিখি। আমরা লিখব 1/8x³ প্লাস 1/27y³ প্লাস 1/64z³ মাইনাস 3/24xyz। আচ্ছা দেখেন, আমরা এখন এটাকে একটু ভেঙে দেখাই, সবাই একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা এখন চাইলে কিন্তু একটা কাজ করতে পারি, 1/8x³, তাই না? 1/8x³ আমরা যদি লিখি 1/2x হোল কিউব, একটু দেখেন তো মান কি ঠিক আছে কিনা। 1কে কিউব করলে 1ই হয়, 2কে কিউব করলে 8 হয়, xকে কিউব করলে 8x³ হয়, তাহলে সব কিছু ঠিক আছে। আমরা 1/8x³ পরিবর্তে এইভাবে লিখতে পারি। বলবেন কেন এইভাবে লিখতেছি? কারণ এইভাবে করে করলে একটু পরে আমাদের অঙ্কে সূত্রের আগমন ঘটবে। কার? সূত্রের আগমন ঘটবে। প্লাস প্লাস এখানে 1/27y³ এখানে লিখতে পারি 1/3y হোল কিউব, এখানে লিখতে পারি 1/4z হোল কিউব। এতে করে মানের কোনো পরিবর্তন হয় না। 4কে কিউব করলে 64 হয়, 3কে কিউব করলে 27 হয়। আচ্ছা মাইনাস, এবার এই জায়গাটার মধ্যে একটু দেখেন, এই জায়গাটার মধ্যে, আচ্ছা এই জায়গাটার মধ্যে যদি আমরা একটা কাজ করি, উপরের যে 3টা আছে তাকে আমি পাশে নামায় দিলাম, তাহলে 1/24xyz হয়তো ঠিক আছে। তো আমি উপরের 3টাকে একটু সরায় পাশে নামায় দিলাম, 3 × 1/24xyz। আচ্ছা দেখেন, আমি লাইন না বাড়াই, হ্যাঁ লাইন না বাড়াই, এখানে মধ্যে একটু বলে ফেলি। এই যে 24xyz, ঠিক আছে, 24xyz, আমি একটা কাজ করি, এখানে নিচে কত লেখা আছে? 2x। আচ্ছা আমি এখানের মধ্যে 2x লিখলাম, ইনটু এখানে নিচে কি লেখা আছে? 3y। আচ্ছা আমি একটু নিচে এখানে 3y লিখলাম, ইনটু আচ্ছা এখানে নিচে কি লেখা আছে? 4z। আমি এখানে 4z লিখলাম। আসেন তো দেখি সব কিছু ঠিক থাকে কিনা। 3 দুগুণে 6, 4 6 24, তাহলে আগের লাইনেও কিন্তু 24ই আছে। এক্স ওয়াই জেড, আগের লাইনেও এক্স ওয়াই জেড আছে, মিলে গেছে? মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি। পরবর্তী লাইনে গিয়ে যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে, হ্যাঁ সব কিছু ঠিক থাকবে। আপনাদের সময় বিন্দু মাত্র সময় নষ্ট করতে চাই না, এই জন্য প্রযুক্তির ব্যবহার করে লাইনটা নিচে নিয়ে আসলাম। এবারে এখানের মধ্যে আমরা লিখতে পারি 1/2x, 1/3y, 1/4z। এখন দেখেন অঙ্কের মধ্যে সূত্র চলে আসছে। কেমন সূত্র? আমরা যদি 1/2xকে এ ধরি, আচ্ছা আরেকটা কথা একটু বলে নিই, সূত্রের কথা তো বলতেছি, একটা কথা বলে নিই। এই লাইনটার দিকে একটু তাকান সবাই, এই লাইনটাই আমাদের এই যে বইয়ের মধ্যে লেখা, 1/2x হোল কিউব প্লাস 1/3y হোল কিউব প্লাস 1/4z হোল কিউব মাইনাস 3 × 1/2x × 1/3y × 1/4z = 0। এই লাইনটাই কিন্তু, হ্যাঁ এই লাইনটাই, অর্থাৎ এই যে আমরা এই মাঝখানের এই লাইনটাকে ভেঙে দেখাই দিলাম, মাঝখানের লাইনটাকে ভেঙে দেখাই দিলাম। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা 1/2xকে যদি এ কল্পনা করি, 1/3yকে যদি বি কল্পনা করি, 1/4zকে যদি সি কল্পনা করি, তাহলে কি দাঁড়াবে? a³ + b³ + c³ - 3abc, a³ + b³ + c³ - 3abc। এটা একটা সূত্র, সূত্র পড়বে। সূত্রটা কি? আমরা বলতে পারি 1/2 × a + b + c × a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার বলতে পারি। আবার 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 a³ + b³ + c³ - 3abc। সূত্র কি? 1/2 × a + b + c × a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার। আচ্ছা পরবর্তী লাইনে যাই। এই যে হাফটার সামনে গুণাকারে আছে, এই হাফটা যদি ওই সাইডে যায় তাহলে কী হয়ে যাবে? ভাগ। যেহেতু এখানে গুণ আছে ওই সাইডে গেলে ভাগ হবে, তাহলে ওই সাইডে 0 আছে,
জিরোকে আপনি হাফ দিয়া ভাগ করলে জিরোই হবে। তার মানে আমরা ধরে নিলাম যে আমরা এই হাফকে ওই সাইডে নিয়ে গেছি, ভাগ করছি, জিরো হইয়া গেছে। আচ্ছা, তাহলে আমাদের সামনে আর কি রইল একটু চিন্তা করেন, আমাদের সামনে আর কি রইল? আমাদের সামনে আর কি রইল ভাইয়া? আমাদের সামনে রইল এই অংশটা ইনটু এই অংশটা সমান জিরো। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি না? হয় অথবা দিয়ে কথা বলতে পারি না? হ্যাঁ, আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি। আমরা বলবো হয় এইটা সমান জিরো অথবা এইটা সমান জিরো। এই যে আমরা হয় দিয়ে বলবো এইটা সমান জিরো, আমরা নিচে লসাগু করতে পারি। 2x 3y 4z এদের লসাগু করলে 12xyz। লসাগু যখন করবেন 2x দিয়ে 12xyzকে ভাগ করলে যা হবে তা দিয়ে লবকে গুণ করলে 6yz। 3y দিয়ে 12xyzকে ভাগ করব, যা হবে তা দিয়ে 1কে গুণ করলে 4xz। 4z দিয়ে ভাগ করব, যা আসবে তা দিয়ে 1কে গুণ দিলে 3xy। এই যে ভাগ চিহ্নের নিচে 12xyz আছে, এই 12xyz যদি ওই সাইডে যায়, এখানে যেহেতু ভাগ আকারে আছে ওই সাইডে গেলে গুণ হবে। তো জিরোর সাথে যদি 12xyz এর গুণ করেন, জিরোর সাথে যদি 12xyz এর গুণ করেন তো জিরোই হয়ে যায়। কি হয়ে যায়? জিরোই হয়ে যায়। তাহলে আমরা বললাম কি লসাগুটাকে ওই সাইডে নিয়ে জিরোর সাথে গুণ করলাম, জিরো হয়ে গেছে। তাহলে এইটা কিন্তু আমাদের ফলাফলে জানতে চাইছে, আমাদের প্রশ্নে কিন্তু এটাই জানতে চাইছে ভাইয়া, যে তোমরা দেখাও 6yz প্লাস 4xz প্লাস 3xy ইকুয়াল টু 0, এটা দেখাও। এই যে আমরা যদি আমাদের প্রশ্নের মধ্যে যাই, প্রশ্নটার মধ্যে যদি যাই, এই যে দেখেন প্রশ্নতে বলছে প্রমাণ করো যে 6yz প্লাস 4zx প্লাস 3xy ইকুয়াল টু 0, এটা প্রমাণ করো। তাহলে আমাদের এখানে কিন্তু অলরেডি এটা প্রমাণ করা ও হয়ে গেছে। এবার আসেন দ্বিতীয় অংশটুকু। এই যে আরেকটা অংশ আছে না, আমরা তো হয় দিয়ে বললাম হয় এটা সমান 0, এখন আবার অথবা দিয়ে বলবো এইটা সমান 0। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে অথবা দিয়ে বললাম অথবা এইটা সমান 0, এখন ঘটনা হচ্ছে আমরা দেখতেছি এখানে একটা স্কয়ার আছে, মানে একটা রাশির বর্গ। স্কয়ারের বাংলা কি? বর্গ। একটি রাশির বর্গ, আরেকটি রাশির বর্গ, আরেকটি রাশির বর্গ। তাহলে এখানে কয়টা রাশি? তিনটা রাশি। তিনটা রাশির বর্গ। কয়টা রাশি? তিনটা রাশি। তিনটা রাশির বর্গ। এই তিনটা রাশির বর্গকে যোগ করলে যোগফল 0 হবে। এই তিনটা রাশির বর্গকে যোগ করলে যোগফল 0 হবে। এখন কথা হচ্ছে যে যদি একাধিক রাশির বর্গের সমষ্টি, যেহেতু এখানে যোগ চিহ্ন, যেহেতু যোগ চিহ্ন, যোগ মানে কি? সমষ্টি। একাধিক রাশির বর্গের সমষ্টি 0 হতে হলে প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে 0 হওয়া লাগে, এটা বাধ্যতামূলক, নাহলে এটা সম্ভব না। নাহলে এটা সম্ভব না। একাধিক রাশির বর্গের সমষ্টি 0 হতে হলে ওই প্রত্যেকটা রাশিকে 0 হইতে হবে। এই রাশিটার মান 0 হইতে হবে। এই রাশিটার মান যদি 0 হয় তাকে আপনি বর্গ করবেন 0। এই রাশিটার মান 0 হইতে হবে, তাকে বর্গ করবেন 0। এই রাশিটার মান 0 হইতে হবে, তাকে বর্গ করবেন 0। 0 যোগ 0 যোগ 0, তখন যোগফলটা আলটিমেটলি 0 হবে। আমি কথাটা বুঝাইতে পারছি? যদি এখানে বর্গের মান ধরেন, এখানে এই রাশিটার মান 1, ধরেন এই রাশিটার মান 1, তাহলে এই যে রাশিটার মান 1 তাকে স্কোয়ার করতে হবে। এই রাশিটার মান 0 তাকে স্কোয়ার করতে হবে। এই রাশিটার মান 0 তাকে স্কোয়ার করতে হবে। এখন আপনি নিজেই একটু বিচার করেন তো, 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, আলটিমেটলি রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে 1। যদি এখানের মধ্যে রেজাল্টটা 2 হইতো তাহলে রেজাল্ট হইতো 2, যদি 3 হইতো তাহলে রেজাল্ট হইতো 3। তাহলে আমার যেহেতু রেজাল্ট 0 দরকার, কারণ আমি যেহেতু এখানে বলতেছি একাধিক রাশির বর্গের সমষ্টি 0, একাধিক রাশির বর্গের সমষ্টি 0, যেহেতু এটা বলতেছি, তাহলে প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে 0 হওয়া লাগবে। এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে যোগ করলে যোগফল 0। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা করে নিব। হ্যাঁ, প্রত্যেকটা রাশিকে আমরা এখন আলাদা করে নিব। এই যে 1/2x মাইনাস 1/3y তাকে আমরা এখন আলাদা করে নিব। আমরা নিলাম 1/2x মাইনাস 1/3y ইকুয়াল টু 0। 1/2x ইকুয়াল টু 1/3y, এটাকে ওই সাইডে নিয়ে গেলাম। যদি এখন ভগ্নাংশটাকে উল্টাই দিই, যেটাকে বলা হয় বিপরীতকরণ। কী করণ? বিপরীতকরণ।
যদি উল্টায় দিই তাহলে হবে 2x ইকুয়াল টু 3y। ওকে, তাকে একটা সমীকরণ নাম্বার দিলাম। এরপর আরেকটা রাশিকে নিলাম আমরা, আরেকটা রাশিকে নেই 1/3y মাইনাস 1/4z ইকুয়াল টু 0। একই রকমের কাজ, 3y ইকুয়াল টু 4z, তাকে আরেকটা সমীকরণ দিলাম। এখন খেয়াল করেন 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ একটু তাকান। 3y তার সমান হলো 2x, 3y তার সমান হলো 4z, তাহলে তো অঙ্ক হয়েই গেছে। একটু তাকান, একটু তাকান। 3y তার সমান হলো 2x, আবার 3y তার সমান হলো 4z। তাহলে আমি একবারে বলতে পারি না 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z? হ্যাঁ, বলতে পারি। এটাই কিন্তু আমাদের প্রশ্নে জানতে চাইছে, এইটাই কিন্তু আমাদের প্রশ্নে জানতে চাইছে। এই যে প্রশ্নে যে অথবা 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z প্রমাণ করে দেখাও। প্রমাণ আমরা করে দিছি যে হ্যাঁ এরা সমান। ওকে, এবার এখানে আপনাদের কারো কারো মনের মধ্যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি শুধু এই যে এইটা নিয়ে করলেন আর এটা নিয়ে করলেন, এটা নিয়ে করলেন না। যেহেতু এই দুইটা নিয়ে করার মাধ্যমে অঙ্ক সমাপ্ত হয়ে গেছে, মানে অঙ্কের ফলাফল বের হয়ে গেছে, এই জন্য ওইটাকে নেই নাই। তবে আপনি যদি চান ওইটাকেও নিতে পারবেন, আপনি যদি চান ওইটাকেও নিতে পারবেন। 1/4z মাইনাস 1/2x ইকুয়াল টু 0। তাহলে আমরা একটু বেশি আর লিখলাম না, 4z ইকুয়াল টু 2x। হ্যাঁ, 4z ইকুয়াল টু 2x, এটাকে বলেন 3 নং সমীকরণ। তখন আপনি বলবেন 1 নং 2 নং 3 নং এই তিনটি সমীকরণ হতে পাই 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z। তাহলে আমাদের এই খ নাম্বার অঙ্কের সমাধানটাও হয়ে গেল। আমরা প্রথমে এই অংশটা প্রমাণ করে দেখালাম, এরপর এই অংশটার প্রমাণ করে দেখালাম। তাহলে খ নাম্বার সমাধানটাও আমরা শেষ। এখন গ নাম্বারটা সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নটার মধ্যে আমরা একটু যাই। আমাদের গ নাম্বার প্রশ্নটা আমরা দেখছি একটা আংশিক ভগ্নাংশের প্রশ্ন। এটা গ নাম্বার প্রশ্নে বলছে 3x³ ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। 3x³ ডিভাইডেড বাই কিউ অফ এক্স, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, 3x³ বুঝলাম, কিউ অফ এক্স এটা আবার কোথা থেকে আসলো? এটা উদ্দীপকে দেওয়া আছে, এটা উদ্দীপকে দেওয়া আছে। কিউ অফ এক্স ইকুয়াল টু x³ মাইনাস 64x। তার মানে এক কথায় যদি আমরা বলতে চাই, উপরে কি দেওয়া আছে? 3x³ আর নিচে কি বলা আছে? কিউ অফ এক্স। কিউ অফ এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি x³ মাইনাস 64x। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমাদেরকে বললো এইটার আংশিক ভগ্নাংশ নির্ণয় করার জন্য। আংশিক ভগ্নাংশ কি? একাধিক ছোট ছোট ভগ্নাংশের যোগফল রূপে যেন আমরা এটাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ এইটাকে ভাঙবো ভাঙবো ভাঙবো, একাধিক ছোট ছোট ভগ্নাংশ বের হবে, তাদেরকে আবার যোগ করলে এটাই বের হবে। ওই ছোট ছোট ভগ্নাংশগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আংশিক ভগ্নাংশ বলা হয়। আংশিক ভগ্নাংশ এই ভগ্নাংশটার অংশ, এক একটা অংশ। আচ্ছা, তাহলে আমরা 3x³ ডিভাইড বাই কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এখন কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই অঙ্কের মতো চলক যেটা আছে, চলকের পাওয়ারের অবস্থাটা একটু দেখতে হবে। আমরা ছোটোবেলায় যেমন প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ শিখেছি, এখানেও সেই ঘটনাটা ঘটবে। আমাদেরকে দেখতে হবে এখানে চলকের যেই পাওয়ার আর এখানে চলকের যেই পাওয়ার, চলকের পাওয়ারের সমান ছোট কেমন এটা দেখতে হবে। যদি দেখি লব, আমরা ছোটোবেলায় কী করতাম, একটু ছোটোবেলার কথাটা একটু বলি। আমরা ছোটোবেলায় প্রকৃত অপ্রকৃত কীভাবে করে বলতাম? একটা ভগ্নাংশের লব ছোট হর বড় বলতাম এটা প্রকৃত, আর লব বড় হর ছোট বলতাম এটা অপ্রকৃত। অর্থাৎ লব হর, লব ছোট হর বড় প্রকৃত, লব বড় হর ছোট অপ্রকৃত। এখন আমরা ওই লব হর ওই রকমভাবে না বলে আমরা বলবো লবের পাওয়ার হরের পাওয়ার। অর্থাৎ এখন আমরা পাওয়ারকে দিয়ে তুলনা করব। কাকে দিয়ে তুলনা করব? পাওয়ারকে দিয়ে তুলনা করব।
আমরা বলবো লবের মধ্যে যেই বহুপদী আছে তার যেই পাওয়ার আর অর্থাৎ মাত্রা আর হরের মধ্যে যেই চলকটা আছে তার যেই মাত্রা কি সমান, নাকি লবের মাত্রা হরের মাত্রার চাইতে বড়, নাকি লবের মাত্রা হরের মাত্রার চাইতে ছোট, এটার উপরে নির্ভর করে আমরা কথা বলবো। যদি দেখি লবের মাত্রা হরের মাত্রার চাইতে ছোট হয়, লবের মাত্রা হরের মাত্রার চাইতে ছোট, তাহলে আমরা বলবো এই ভগ্নাংশটা হলো প্রকৃত ভগ্নাংশ। যদি দেখি লবের মাত্রা হরের মাত্রা সমান সমান, তাহলে বলবো এটা অপ্রকৃত। যদি দেখি লবের মাত্রা হরের মাত্রার চাইতে বড়, অপ্রকৃত। তাহলে অপ্রকৃত দুই ক্ষেত্রে আর প্রকৃত এক ক্ষেত্রে। প্রকৃত কখন? লবের মাত্রা ছোট, হরের মাত্রা বড়, এটা প্রকৃত। আর অপ্রকৃত দুই ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? লবের মাত্রা হরের মাত্রা সমান সমান, তাহলেও অপ্রকৃত। লবের মাত্রা হরের মাত্রার চাইতে বড়, তাহলেও অপ্রকৃত। আচ্ছা, আমরা এখানে দেখতেছি লবের মাত্রা আর হরের মাত্রা সমান সমান, তার মানে এটা অপ্রকৃত। যখন অপ্রকৃত হবে তখন আমাদেরকে একটু কাজকর্ম একটু বেশি করতে হবে, বেশি না আর কি, একটু বেশি করতে হবে। তাহলে চলেন আমরা অঙ্কটা শুরু করে দিই। আমাদের এখানেও আমরা সেই সমাধানে লিখে দিয়েছি, একদম ভেঙে সম্পূর্ণ ভালোভাবে করে দিয়েছি আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে। দেখেন এই যে গ নাম্বার দেওয়া আছে কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 64x। কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 64x। আমাদের যে প্রশ্নতে দেওয়া ছিল 3x কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স। আমরা এখন যেই কাজটা করব, এই যে 3x কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স ইকুয়াল টু কিউ অফ এক্সের যেই মানটা সেটা লিখলাম। আমরা এখান থেকে x কমন নিতে পারি, x কমন নিলাম, নেওয়ার পরে আমরা x দিয়ে এখানে কাটতে পারি, তাহলে হইতে পারে 3x স্কোয়ার হবে। তাহলে উপরে হবে 3x স্কোয়ার আর নিচে হবে x স্কোয়ার মাইনাস 64। আমরা এখন একটা কাজ করতে পারি, দেখেন একটু একটু সবাই 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 একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমি একটু ভেঙে দেখাই, যেখানে যেখানে আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আরও ভেঙে ভেঙে দেখানো দরকার, আমি অবশ্যই সেটা আরও ভেঙে ভেঙে দেখাবো। 3x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 64। আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে হর যা আছে, হরের এটা কখন, এটা কখন যখন আমরা দেখব যে ভগ্নাংশটা অপ্রকৃত, ভগ্নাংশটা অপ্রকৃত, তখন। প্রকৃতর বেলায় না, অপ্রকৃতর বেলায়। আচ্ছা, হর হিসাবে যা আছে আমি এই হরটা লিখলাম, হরটা লবের মধ্যেও লিখে ফেলবো, ডাইরেক্ট লিখে ফেলবো। ভাইয়া সবাই একটু খেয়াল করেন, হর যা আছে লিখলাম, এই হরটা লবের মধ্যেও লিখে ফেলবো। এখন আমি লবের মধ্যে তো লিখলাম ঠিক আছে, কিন্তু আসলে কি সত্যিকার অর্থে কি এটা আমার লব? না, লব তো এটা 3x স্কোয়ার, এটা আমার লব, কিন্তু আমি তো এটা লিখে ফেলছি। তাহলে আমাকে একটু ঠিক করা দরকার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এখানে 3 দ্বারা গুণ করি তাহলে দেখি তো কি হয়। 3 দ্বারা যদি গুণ করি তাহলে দেখেন 3 দ্বারা x স্কোয়ারকে গুণ দিলে 3x স্কোয়ার মিলে গেছে, ঘটনা আবার আরেকটা ঘটে গেছে। 3 দ্বারা যদি 64কে গুণ দিই তাহলে হয় 192। কত হয়? 192। হ্যাঁ, 192। তাহলে এই 192টা এটা বেশি হয়ে গেল না? মাইনাস 192, এটা কি আপনার অঙ্কে আছে? আমি যখন 3 দিয়ে x স্কোয়ারকে গুণ দিব তাহলে 3x স্কোয়ার হবে, তার মানে ঠিক আছে। কিন্তু 3 দিয়ে মাইনাস 64কে গুণ দিলে হবে মাইনাস 192, এটা আবার বেশি হয়ে গেল না? এটা তো অঙ্কের মধ্যে ছিল না। তাহলে যেহেতু বেশি হয়ে গেছে তাহলে তাকে বাদ দেওয়া দরকার, কারণ আমার অঙ্ক ঠিক করতে হবে। আমি করব কি, বাড়তি লিখব প্লাস 192। কথাটা একটু বোঝার চেষ্টা করেন ভাইয়া, সবাই একটু খেয়াল করেন। আমি আবার এই জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, সবাইকে একটু খেয়াল করি। সবাই হর যা আছে আমরা তা লিখব, এই হরটাই লবের মধ্যে লিখে ফেলব। লেখার পরে আমি এখন ঠিক করার চেষ্টা করব। আমার এখানে আছে 3x স্কোয়ার, কিন্তু এখানে আছে শুধু x স্কোয়ার। 3 দ্বারা গুণ করব, যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3x স্কোয়ার মিলবে। এবার 3 দ্বারা যদি এটাকে গুণ দিই তাহলে আবার বেশি হয়ে যায়, মাইনাস 192। এটা তোমার অঙ্কে ছিল না? তাহলে আমি এখন বাড়তি লিখব প্লাস 192। খেয়াল করে দেখেন,
3 দিয়ে যখন আপনি এটাকে গুণ করবেন -192, পাশে লিখছেন +192, তাহলে -192 +192 তারা বাদ হয়ে যাবে, অঙ্ক ঠিক হয়ে গেছে। আচ্ছা, এর পরের ঘটনাটা কি ঘটবে? এর পরের ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, আমরা যদি এখানের মধ্যে দেখেন 3x² - 64 এই অংশটার নিচে হর হিসাবে x² - 64 আছে। এই যে প্লাস, এই যে গাঢ় করতেছি, প্লাস উপরে 192, নিচে হর হিসাবে x² - 64 এটা আছে। অর্থাৎ এই হরটা এই অংশটুকুর নিচেও আছে, এই হরটা এই অংশটুকুর নিচেও আছে, আমরা সেটা দেখাইলাম। এবার দেখেন আমরা এইটা আর এটা কেটে দিতে পারি, তাহলে থাকে 3 + 192 ভাগ x² - 64, এইভাবে করে আমরা লিখতে পারি। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন আপনারা সবাই। তাহলে এই জিনিসটা এখানে লিখলাম, এই জিনিসটাই লিখলাম, এই জিনিসটাই লিখলাম, ক্লিয়ার। x² - 64, এই x² - 64 এর জায়গায় আমরা যদি এটা চিন্তা করি যে 64কে লিখতে পারি 8² দিয়ে, 64কে কি লিখতে পারি 8² দিয়ে, হ্যাঁ 8² দিয়ে। তাহলে আমরা যদি 64কে লিখি 8² দ্বারা, তাহলে কিন্তু হয়। তাহলে a² - b² এর সূত্র a + b a - b। এই যে আমরা অংশটা পেলাম ভাইয়া, সবাই একটু খেয়াল করেন, এই যে অংশটা পেলাম, আমরা এখন কি করব জানেন? অঙ্কটা খুব সহজে শেষ হয়ে যাবে, খুব সহজে শেষ হয়ে যাবে। আমরা এখন যেই কাজটা করব, আমরা এখান থেকে শুধু এই অংশটুকুর এখন আংশিক ভগ্নাংশ নির্ণয় করার চেষ্টা করব, এতে করে আমাদের অঙ্কটা সহজ হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি না হয় এখন বুঝাচ্ছি, এজন্য সময় বেশি লাগতেছে, কিন্তু আপনি যখন অঙ্কটা বুঝে যাবেন, নিজে নিজে করবেন, তখন খুব দ্রুত গতিতে অঙ্কটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমরা এখন শুধু এই অংশটুকুর আংশিক ভগ্নাংশ তৈরি করার চেষ্টা করব। এরপরে কি হবে, যখন এতটুকুর আংশিক ভগ্নাংশ তৈরি করা হয়ে যাবে, সেটাকে এনে এখানে বসায় দিব। 3 প্লাস ওই আংশিক ভগ্নাংশ মানে ফলাফলটা, আমরা এখন এতটুকুর আংশিক ভগ্নাংশ নির্ণয় করার কাজকর্ম করব। যখন ফলাফল বের হবে, ফলাফলটাকে এনে এখানে বসাই দিব। 3 প্লাস ওই ফলাফলটা, এটা হবে অঙ্কটার আলটিমেট রেজাল্ট। আচ্ছা, তাহলে আমরা এখন এই অংশটুকুর কাজ করব, এটার আর কাজ করব না, এটা থাকুক এখানে, আমরা এতটুকুর কাজ করব। তাহলে আমরা লিখলাম যে ধরি 192 ডিভাইডেড বাই x + 8 x - 8, অভেদ চিহ্ন, যেহেতু আংশিক ভগ্নাংশের অঙ্ক করতেছি আমরা লিখলাম অভেদ চিহ্ন, x + 8 x - 8, এখানে উপরে a দিলাম, উপরে p দিলাম, সবাই এটা ইতিমধ্যে আপনারা জানেন ভালো করে। তাহলে a/x + 8 b/x - 8, 2 নং সমীকরণ। আমরা এই 2 নং সমীকরণের উভয় পক্ষকে এই যে হরটা যা আছে এই হর দ্বারা গুণ করব, উভয় পক্ষকে, এটা সব সময় হর যা আছে এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে আমরা উভয় পক্ষকে গুণ করলাম, গুণ করার দ্বারা আমরা পেলাম 192 অভেদ চিহ্ন, এখানের মধ্যে আছে a × x - 8 b × x + 8। এবার আমরা যদি এই যে x + 8 আছে, এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। এখানে হর হিসাবে যা আছে মনে মনে এখানে হর হিসাবে যা আছে সেইটা = 0 ভাবেন, তাহলে x এর মান আসবে -8। এই যে x এর মান -8 আসলো, এই মানটাকে আমরা 3 নং সমীকরণে বসাই দিব। এই যে 3 নং সমীকরণে x এর মান -8 বসাই দিব। বসাই দিলে আমরা দেখলাম রেজাল্ট বের হয়ে গেছে ভাইয়া। 3 নং সমীকরণে x এর মান -8 বসাই দিব, তাহলে রেজাল্ট চলে আসছে a এর মান -12, a এর মান -12। এখন আমরা এটার দিকে তাকাই, x - 8, এটাকে মনে মনে x - 8 = 0 কল্পনা করেন, মনে x - 8 = 0, তাহলে x এর মান 8, এটা আপনার লিখতে হবে না খাতার মধ্যে, এটা মনে তাহলে x এর মান 8। তাহলে 3 নং সমীকরণে x এর মান 8 বসান, 3 নং সমীকরণে x এর মান 8 বসান। বসানোর পরে আপনি দেখবেন আপনার এখানে b এর মানও বের হয়ে গেছে। কত ইজি, কিন্তু b এর মান বের হয়ে গেছে। এই যে a এর মান বের হয়ে গেল, b এর মান বের হয়ে গেল, এদের মানটাই তো আমার দরকার আমার অঙ্ক করার জন্য। এই যে a এর মান, b এর মান আমার দরকার, মানগুলো পেয়ে গেছি, জাস্ট বসাই দিব।
আমরা 2 নং সমীকরণে a এর মান b এর মান বসাই দিব। তাহলে আমরা লিখলাম যে 2 নং সমীকরণে a এর মান b এর মান বসিয়ে পাই। এই দেখেন 2 নং সমীকরণে বসাই দিলাম। a এর মান -12, এই যে মাইনাস চিহ্ন দিছি কিন্তু, এই যে মাইনাস চিহ্ন দিছি কিন্তু, a এর মান -12, এই যে মাইনাস চিহ্নটা দিলাম উপরে 12, আর b এর মান +12, এটা মাইনাস না, b এর মান +12, এই যে b এর মান 12 বসাইলাম। তাহলে আমরা a এর মান -12 বসাইলাম আর b এর মান +12 বসাইলাম। এই যে রেজাল্টটা বের হইল, একটু সবাই একটু খেয়াল করেন। এই যে এখানের মধ্যে এই মানটা যে বের হইল, আপনাদেরকে বলছিলাম মনে আছে আপনাদের সবার, যে আমরা ওই যে আমাদের মেইন অঙ্ক যেটা সেটাকে আমরা অঙ্ক করতে করতে এই যে সমীকরণটা আমরা পেয়েছিলাম, এই সমীকরণটার এতটুকুর কাজ আমরা করে ফেলছি অলরেডি। করার পরে যেই ফলাফলটা আসবে সেটা বসাই দিব। তাহলে আমরা বলবো 1 নং সমীকরণে ওই মানগুলো বসিয়ে পাই 3 প্লাস এইটার মানটা, 3 প্লাস এইটার মানটা। তাহলে চলেন আমরা বসাই। তাহলে আমরা এখন বসাবো, এই যে 1 নং হতে পাই এইটার সমান এইটা 3, এখানে কিন্তু প্লাস হওয়ার কথা, মনে আছে তো, প্লাস হওয়ার কথা। তাহলে মাইনাস কেন ভাবতে পারেন যে প্লাস হওয়ার কথা, তাহলে মাইনাস কেন? লিখে দেখাই। সেটা হচ্ছে 3 প্লাস হওয়ার কথা হচ্ছে গিয়ে a/x+8 b/x-8। এবার ওই যে a এর মানটা -12, b এর মানটা 12, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে -12/x+8 প্লাস 12/x-8। বুঝতে পারছি এই যে প্লাস আর এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাই সেটা 3 - 12/x+8 প্লাস 12/x-8। এটি হচ্ছে নির্ণয় আংশিক ভগ্নাংশ। এটা সবাই একটু খেয়াল করেন। আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে 3x³ / Q of x, এটিকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। আমরা 3x³ / Q of x তাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। তাহলে ঢাকা বোর্ড 2024-এ যেই সৃজনশীলটা এসেছিল, আমরা সম্পূর্ণ সৃজনশীল প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দিয়ে সামনে আগানোর চেষ্টা করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে এইভাবে করে সমাধানটা করা রয়েছে।